সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 11 বছর পর নতুন পে স্কেল, 3 ধাপে মিলবে বাড়তি বেতন ভাতা। এদিকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। অপরদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, শামা ওবায়েদ। এবং সবশেষে থাকছে ঘুষ তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ, হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 11 বছর পর নতুন পে স্কেল, 3 ধাপে মিলবে বাড়তি বেতন ভাতা। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী 2026-27 অর্থবছরের বাজেট থেকেই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এজন্য প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে কার্যকর করা হচ্ছে না, বরং ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। কিভাবে বাস্তবায়িত হবে নবম পে স্কেল? সরকারি পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়িত করা হবে। প্রথম ধাপে 2026-27 অর্থবছরে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা নতুন মূল বেতনের 50% সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থবছরে বাকি 50% মূল বেতন কার্যকর হবে। আর তৃতীয় ধাপে 2028-29 অর্থবছরে সব ধরনের ভাতা এবং অতিরিক্ত সুবিধা পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে। সংশ্লিষ্ট কর্মচারীদের মতে, ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে এবং মূল্যস্ফীতির ওপরও প্রভাব নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। কেন কমানো হলো ব্যয়? জাতীয় বেতন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী নতুন পে স্কেল একবারে বাস্তবায়ন করতে প্রায় 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে চালু থাকা 10% মাহার্ঘা ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় সম্ভাব্য ব্যয় কমে প্রায় 37,000 কোটি টাকায় নেমে এসেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 147% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। যদিও কমিশনের প্রস্তাব অনুযায়ী মোট বাস্তবায়ন ব্যয় প্রায় 1,06,000 কোটি টাকা ধরা হয়েছিল, পরে সেক্রেটারি পর্যায়ের পর্যালোচনায় তা কমিয়ে প্রায় 90,000 কোটি টাকার মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে কুক, মালি, গাড়ি সংক্রান্ত ভাতাসহ উচ্চপদস্থ কর্মচারীদের কিছু অতিরিক্ত সুবিধা সীমিত রাখার পক্ষে মত দিয়েছে সচিব কমিটি। তবে বিদ্যমান 20টি গ্রেড অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে। কত বাড়তে পারে বেতন? কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন 20তম গ্রেডের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় গ্রেডে 1,32,000 থেকে 1,53,000 টাকা এবং তৃতীয় গ্রেডে 1,13,000 থেকে 1,48,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণের সুপারিশ রয়েছে। একইভাবে দশম গ্রেডে 32,000 থেকে 77,300 টাকা এবং 20তম গ্রেডে ধাপে ধাপে 48,400 টাকা পর্যন্ত উন্নীত হওয়ার সুযোগ রাখা হয়েছে। পেনশন ও ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব। শুধু বেতন নয়, পেনশন ও অন্যান্য ভাতায়ও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। প্রস্তাব অনুযায়ী 20,000 টাকার কম পেনশনে 100% পর্যন্ত বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার পেনশনে সর্বোচ্চ 75% এবং 40,000 টাকার বেশি পেনশনে 55% পর্যন্ত বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতার ক্ষেত্রে বয়সভিত্তিক নতুন হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেখানে 75 বছরের বেশি বয়সীদের জন্য 10,000 টাকা, 55 থেকে 74 বছরের বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা ভাতার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তান থাকলে মাসে 2,000 টাকা ভাতা, টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা এবং বৈশাখী ভাতা 20% থেকে 50% উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রায় এক দশক পর নতুন পে স্কেল কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক পুনর্মূল্যায়নের কারণে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। চলতি বছরের 21শে জানুয়ারি জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদন তৈরির আগে অনলাইন জরিপের মাধ্যমে প্রায় 2,36,000 মানুষের মতামত নেওয়া হয়েছিল। এদিকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 উপলক্ষে আনসার ভিডিপি বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের আনসার ভিডিপি সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে একথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর 670 জন শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, দেশের যে কোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য আমি এই বাহিনীর সর্বস্তরের প্রতিটি সদস্যকে আবারও অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, দীর্ঘ 1.5 দেশের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করে যাচ্ছে। একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত উচ্চার আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার এবং গণপ্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের ধারণায় গড়ে ওঠা এই বাহিনীর রয়েছে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী সেতুবন্ধন। গ্রাম ও শহরে সুরক্ষিত সমাজ কাঠামো গঠনে, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এবং বহুবিধ সেবা কার্যক্রম বাস্তবায়নে আনসার ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। আনসার ভিডিপির উদ্দেশ্যে তিনি লেখেন, এই বাহিনীর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী সদস্যদের সম্পৃক্ততার মাধ্যমে বৃক্ষরোপণের মতো কার্যক্রমে সারা দেশে বিস্তৃত নেটওয়ার্কের সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। বিজ্ঞানভিত্তিক পরিবেশ সুরক্ষা ও কৃষি অর্থনীতির বিকাশে খাল খনন, দুর্যোগপ্রবণ প্রত্যন্ত এলাকায় বন্যা থেকে সুরক্ষা, পানি সম্পদ পরিকল্পনা, দুর্যোগকালীন সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো অনন্য কার্যক্রম বাস্তবায়নে আনসার ভিডিপি অপরিসীম ভূমিকা পালন করতে পারে। এছাড়া আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্রে শিল্প কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে 52,000-এর বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী লেখেন, বর্তমান সরকার বিশ্বাস করে যুব সমাজই শক্তির উৎস। যুব সমাজকে নিছক জনশক্তি নয়, বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপি যে নির্দিষ্ট চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। স্বনির্ভরতা ও কর্মসংস্থানের এই নতুন মডেলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি উৎপাদনমুখী রাষ্ট্র ও সমাজ গঠনে আনসার ও ভিডিপি সহায়ক শক্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর 60 লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা হোক আগামীর দিনের পাথেয়। অপরদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। শামা ওবায়েদ সংক্ষিপ্ত সফরে ওয়াশিংটন ডিসিতে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। পারস্পরিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। আজ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের স্টাফ দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন।
অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিদেশ নীতিসহ সরকারের কার্যক্রম তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। সবার আগে বাংলাদেশ বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার নীতি খুব পরিষ্কার। যে কোনো কিছুতে প্রথমে এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থ। বাংলাদেশের মানুষের কাছে এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে। এই অবস্থান থেকে বিএনপি সরকার কখনো সরে যাবে না। এবং সব শেষে থাকছে, ঘুষ তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। হাসনাত। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে চাকরি পেতে ঘুষ দিতে হবে না, তদবিরের জন্য কারো দরজায় ঘুরতে হবে না, মেধা, যোগ্যতা ও সততাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। আজ বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের কারণে অনেক মেধাবী তরুণ তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশ হয়ে পড়ছে। সরকারকে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে যাতে দেশের প্রতিটি তরুণ তার দক্ষতা অনুযায়ী কাজ পায়। প্রয়োজনে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ আরও সহজ করতে হবে, তবে দেশের ভেতরেই স্বপ্ন পূরণের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের জায়গায় আরও এগিয়ে নিতে হবে। ভোটের রাজনীতি বাইরে গিয়েও রাষ্ট্র পরিচালনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন। তরুণদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করতে হবে। নতুন প্রজন্ম মানবিকতা, সততা ও পরিবর্তনের রাজনীতি চায়। সেই লক্ষ্যেই তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক জহিরুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ, কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাবিদ নৌরোজ শাহ ও অ্যাডভোকেট মুহাম্মদ তারিকুল ইসলাম। পথসভায় স্থানীয় নেতাকর্মী, ছাত্র যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।